প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন সাত কাহনে আপনাদের স্বাগত। এই আয়োজনে মূলত আমরা শিল্প সাহিত্য ও শিক্ষার নানা অনুষঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আলোচনা করতে চাই শিল্প ও সাহিত্য চর্চায় মেহেরপুর এবং অন্যান্য প্রসঙ্গ নিয়ে। আমাদের আজকের অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ফৌজিয়া আফরোজ তুলি। জনাব ফৌজিয়া আফরোজ তুলি, আপনাকে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এবং অনুষ্ঠান পরবর্তীতে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন, তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমি হাসান রুদ্র রয়েছে আপনাদের সাথে। ফৌজি আফরোজ তুলি, সব মিলিয়ে আপনি কেমন আছেন? জি, ভালো। আচ্ছা। আহ, আপনি সাংস্কৃতিক অঙ্গনের প্রতিটি শাখায়, প্রায় প্রতিটি শাখায় তৎপর। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তারপর রয়েছে আপনার সামাজিক এবং পারিবারিক দায়ভার। এতগুলো দায়ভারের সমন্বয় কিভাবে সম্ভব করে তোলেন? আসলে যে কোনো কাজ করতে হলে পরিশ্রম লাগেই। জি, অবশ্যই। এখন আমি যদি পরিশ্রমটা না করি তাহলে সফলতা কখনোই পাওয়া সম্ভব না। আর আমরা যেহেতু আমাদের মেয়েদের জন্য একটু সংগ্রাম বেশি, হুম, কারণ আমাদের সামাজিক ব্যবস্থায় এখনো পুরুষরা ঠিক সাংসারিক কাজে অতটা এগিয়ে না, বাইরের কাজে যতটা হুম, হুম, এগিয়ে তারা। মানে আমরা অনেকটা ভাগ করে নিয়েছি যে বাইরের কাজগুলো ছেলেরা করবে, মেয়েরা, এরকম হুম, একটা ব্যাপার। তো যার ফলে আমাদের তো ঘরের কাজগুলো করাই লাগে, আবার এদিকে স্কুল আছে। কিন্তু আমার যেটা মনে হয় আমার ফ্যামিলিগত ব্যাপারে, এই ব্যাপারে কোনো আপত্তি নাই কখনোই। আমার মানে হাজবেন্ড বলেন, আমার ফ্যামিলি বলেন, ফ্যামিলিগত বিশাল একটা সাপোর্ট হুম, আমার হুম, কাজ করেছে। যার ফলে আমি এগুলো করতে পেরেছি। আর আমি নিজে আসলে মানে সঙ্গীতকে, এই জগৎকে এতটাই ভালোবাসি যে আমাকে যখনই বলে, আমি অন্য কাজে এতটা কিন্তু আগ্রহী নই, হুম, হুম, কিন্তু এই ব্যাপারটাই যখনই বলে কেন যেন আমার ভিতর থেকে একটা মানে উদ্যোগ বা অনুভূতি কাজ করে, জি, যেটা যেটা আমাকে মানে এগিয়ে যেতে সাহায্য করেছে। জি। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে আমরা আহ, এই আমাদের যে অঞ্চল বা আমাদের যে দেশ, সে দেশের যে পারিবারিক প্রথা পদ্ধতি, দায়িত্ব বন্টন, পুরুষ যেটা বললেন, নারী হুম, হুম, পুরুষের যে হুম। ব্যাপারটা, এটা অনেকের ক্ষেত্রেই আহ, প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অনেকের যারা হ্যাঁ, হ্যাঁ। সঙ্গীত বা শিল্প ও সাহিত্যের সাথে যুক্ত থাকেন, তো আপনার ক্ষেত্রে আপনি অনেকটা সৌভাগ্যবান বলা যায়। আহ, আরেকটি প্রশ্ন এ বিষয়ে আপনাকে করতে চাই, সেটা হচ্ছে আপনি সঙ্গীতের মতো, নৃত্যের মতো, আবৃত্তির মতো এ ধরনের অনেক যে শিল্প মাধ্যমগুলো রয়েছে, একই সাথে আপনি সেগুলোকে আপনার আপনি আত্মস্থ করেছেন, হ্যাঁ, আপনাকে হ্যাঁ। সেভাবে দেখা যায়। এটাও তো কম কথা নয়। এটা কিভাবে সম্ভব হলো? আসলে খুব ছোট থেকে এই জগতে আছি তো, যার ফলে যে সঙ্গীত জগতে আছে, যখন শিল্পকলার সাথে জড়িত, হুম, হুম, সেখানে কিন্তু আমি নৃত্যটা হতে দেখেছি। আচ্ছা, তারপরে আমাদের বাড়ি পরিবেশ, আমার বাবা আবৃত্তি করতেন এবং আচ্ছা, আমি হয়তো রক্তে আমার ছিল হুম, হুম, এই জিনিসটা, যার আমার বাবা অভিনয় করতেন এবং সেই তখন তো যাত্রা শিল্পটা অনেক সমৃদ্ধ একটা জগৎ ছিল। হুম, হুম, তো তখন কিন্তু উনি যাত্রা করেছেন। আচ্ছা, আহ, তো সেই কালচারাল দিকটা, সাংস্কৃতিক যে প্রভাবটা, সেটা আমার বাবা মায়ের মধ্যে আগে থেকে ছিল। হুম, যার ফলে এই জিনিসগুলো আমি সঙ্গ পেয়েছি ছোট থেকেই। আবৃত্তি বলেন, অভিনয় বলেন, এই জিনিসগুলো পেয়ে গেছি। আর পরবর্তীতে যেটা হয়েছে যে দর্শকের একটা জনপ্রিয়তা থাকে না, হুম, 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 যে আমি হয়তো এটা করব না জি, ভাবছি। জি, তো কোনো একটা সংগঠনে, না না এই কাজটা তুলি করলে ভালো হয়, হুম, তখন হয়তো বললো যে, আর আমাদের এখানে তো আসলে একটা পারিবারিক সম্পর্ক মতো, মা তুমি এটা যদি এই হ্যাঁ, কাজটা করো, তা আমি দেখা যাচ্ছে ইচ্ছা নাটক করব, থাক করব না। কিন্তু কাকা বলছে বা মামা বলছে, ঠিক আছে, হুম, হুম, যাই। মানে এই করে করে, আর আমার আসলে ভালো লাগা আছে, এইগুলোর প্রতি চরম একটা হুম, হুম। ভালো লাগা আছে, যার ফলে আমি এগুলাতে বিলং করেছি। হ্যাঁ, যেটা বললেন আপনি, এই সঙ্গীতের মতো বা নৃত্যের মতো জায়গাগুলোতে অনেকটাই স্বাভাবিকভাবেই তাদের গমনের সুযোগ দেওয়া হুম। হয় পারিবারিক আরেকটা বা ব্যাপার, বিশেষত। নৃত্য কিন্তু আমি কখনো শিখিনি, আচ্ছা, কখনো শিখিনি।
কিন্তু যেহেতু টিভিতে যখন দেখতাম হুম বা হুম, আমার চোখের সামনে যখন হচ্ছে আচ্ছা বা বিভিন্ন ওয়ার্কশপে যখন দেখছি, মুদ্রাগুলো আমি কিন্তু খুব খেয়াল করতাম। আচ্ছা আচ্ছা মানে কিছু ব্যাপার আছে না, আমি কিন্তু কারো কে কি পোশাক পরেছে, কে কি পরেছে, এটা আমার খেয়াল থাকে না। হুম হুম হুম, কিন্তু যদি বলেন যে গানটা কেমন হলো, গানটার কোন জায়গাটায় কি হয়েছিল বা কোন জায়গাটা, এটা কিন্তু আমি খুব বলতে পারি। মানে জি আমার ভিতর থেকে একটা অন্যরকম এই জিনিসগুলার ক্রিয়েটিভিটি জিনিসগুলার প্রতি আমার খুব মানে আগ্রহ পোশাকি আছে। ব্যাপারটাকে আপনি আহ, বরাবরই হ্যাঁ, এড়িয়ে গেছেন। এড়িয়ে গেছি, মানে জি আমার জি ওইগুলোর প্রতি অতটা আগ্রহ নাই। হুম হুম কিন্তু আমার সঙ্গীত বলেন বা নৃত্য বলেন, হুম এইগুলোর প্রতি আমার চরম ভালো লাগা হুম, আছে। জি আপনার এই যে নাটকের কথা বলছিলেন, আহ, অনেকে আমাদের এই সমাজে সঙ্গীতের সুযোগ হয়তো দিতে পারে পারিবারিকভাবে, বা নৃত্যেও সুযোগ দিতে পারে, কিন্তু নাটকের ক্ষেত্রে আমাদের পরিবারগুলো বিশেষ হুম করে হুম হুম মেয়েদের ক্ষেত্রে হুম খুব হুম প্রতিবন্ধকতা সৃষ্টি হুম করেন। এটা ঠিক আমরা বুঝতে পারি না কেন এটা করেন, কিন্তু নাট্য এমন একটি মাধ্যম যেখানে আপনি সঙ্গীতে যেভাবে বলতে পারেন বা আহ, অন্য মাধ্যমগুলোতে বলতে পারেন, নাটকের এই মাধ্যমটিতে খুব চমৎকার ভাবে বলা যায়। হুম হুম, তা না হলে এই যে যাত্রার কথা বলছিলেন আপনার বাবা করতেন, হ্যাঁ হ্যাঁ এই যাত্রায় একটা সময় তো আমাদের সমাজকে নানানভাবে সমৃদ্ধ করেছে, একটা নির্দেশনা দিয়েছে হ্যাঁ, সমাজ অবশ্যই, হ্যাঁ বদলের হ্যাঁ। ক্ষেত্রে, এটা একটা তখন তো আর গুরুত্বপূর্ণ। এত মিডিয়া জগৎ ছিল না। জি যাত্রা কিন্তু আমাদের বাবা মারা রাত জেগে যাত্রা হুম দেখেছে, এবং যাত্রায় তখন যাত্রা দেখে মানুষ কেঁদেছে, হুম, ঠিক না? অবশ্যই মানে অবশ্যই। এমন এমন, এবং জি যাত্রায় নাম করা শিল্পী ছিল, হুম, যাত্রায় ভালো নৃত্য শিল্পী ছিল, যাত্রায় ভালো গায়িকা ছিল, জি এই জিনিসগুলা ছিল। জি আপনি এই বললেন যে নৃত্যের আপনার কোনো গুরু নাই, হুম হুম তো নানানভাবে আপনি সেটা মুদ্রাগুলো আত্মস্থ হুম করেছেন। হুম হুম। সঙ্গীত আপনার ঠিক কার কাছ থেকে শিখেছেন? সঙ্গীত আমার প্রথম শেখা আবুল হাসনাত দীপু, আচ্ছা যিনি খুব ভালো মানে উপস্থাপক, জি জি, এবং বাচিক আবৃত্তিকারও। শিল্পী, হ্যাঁ। জি তো কাকার তো অনেক গুণ। হুম তো কাকার কাছে আমার প্রথম হাতে খড়ি, এবং উনি কিন্তু আমার কাছে কোনো সম্মানই গ্রহণ করেননি। আচ্ছা মানে আমাকে খুব স্নেহের চোখে দেখতেন, খুব আদর করতেন। আমি ছোটবেলায় খুবই ভালোবাসতো আমাকে। তো সেই থেকে হাতে খড়ি। পরবর্তীতে শরীফুদ্দীন বিশ্বাস, আচ্ছা উনি কিন্তু উচ্চাঙ্গে খুব ভালো একজন, এবং আমাদের এই চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়ার ভিতরে উনি একজন খুব ভালো একজন শিল্পী হুম ছিলেন। তো ওনার কাছে আমি বিশেষ করে উচ্চাঙ্গর দিকটা তালিম আচ্ছা নিয়েছি, এবং স্যারও খুব আন্তরিক ছিলেন। স্যার, এবং ওই সময় আমি নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গর বেসটা তৈরি হওয়াতে, হুম যার ফলে আমি কিন্তু সব ধরনের গানই টুকটাক গাইতে পারি। হুম মানে রবীন্দ্রসঙ্গীত বলেন, নজরুল বলেন, সব ধরনের গানই গাই। জি এবং এই জিনিসটা স্যারের কাছ থেকে এসছে হুম আমার। পরবর্তীতে আমি রবীন্দ্রসঙ্গীত কিছুদিন, খুব অল্প কিছুদিন আশরাফ ভাইয়ের কাছে তালিম নিয়েছি। মানে রবীন্দ্রসঙ্গীতে এটা নিয়েছিলাম যে আমার রবীন্দ্রসঙ্গীতে বলা যায় না, গ্রামাটিক্যাল কোনো সমস্যা থাকলেও থাকতে পারে, হুম হুম এই কারণে। তো আশরাফ ভাইয়ের কাছেও আমি কৃতজ্ঞ। জি আপনি অনেক গুরুর সান্নিধ্যতে সমৃদ্ধ হয়েছেন। আহ, অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাই জাতীয় পর্যায়ের শিল্পীদের ক্ষেত্রেও যে যারা রবীন্দ্রনাথের গান করেন তারা ঠিক নজরুলের কাছে পৌঁছান না, এ ধরনের একটা আহ, তারা একটা মার্জিন একটা তৈরি করে রাখেন। আসলে এর- আমার মনে হয় ব্যাপারটা ঠিক এরকম না। জি মানে আসলে প্রথম যখন শেখে অনেকেই দেখবেন যে আইতবে সহচরী দিয়ে হুম, শুরু করেছে, মানে এরকম। কিন্তু পরবর্তীতে কি হয়, কণ্ঠের উপর কিন্তু নির্ভর করে। আচ্ছা কারো কারো কণ্ঠে দেখা যাচ্ছে, যেমন আমার কণ্ঠে, আমার যেটা মনে হয় ফোক গান অতটা মানায় না। আচ্ছা তো আমি এই জন্য ফোক গান কোথাও করতে চাই না। কিন্তু অনেকের কণ্ঠ আছে যে তোমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতটা বেশি ভালো লাগছে, হুম বা কারো আধুনিকটা বেশি ভালো লাগে। তখন মানুষ কি করে, ওই দিকটা বেছে নেয়, নির্দিষ্ট একটা দিক বেছে নেয়। জি হয়তো এই কারণে এটা হতে পারে, কিন্তু দেখবেন যে ভালো শিল্পী যারা, তারা কিন্তু সব ধরনের গান সব গাইতে ধরনের পারে, গান গাইতে গাইতে পারে। পারে। জি আসলে এই কণ্ঠের উপরই কি নির্ভর করে কিনা আপনি সেটা ভালো হ্যাঁ, বুঝবেন। সেটাও মানে না। জি তবে মানুষ একটা দিক বেছে নিলে হুম কি হুম হয়, যেমন নজরুলের একটা ঢং আছে। হুম হুম আমি যদি নজরুল সঙ্গীত চর্চা প্রচন্ড করি, দেখা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমার ওই ঢং চলে যাচ্ছে। হুম, মানে একটা মানুষ সুতরাং একটা দিক বেছে নেওয়াটা কিন্তু ভালো, সে জি ওই দিকে স্পেশালিস্ট হয়ে যায়। হ্যাঁ
সুতরাং এই ব্যাপারটা আমার মনে হয় যে কোনো একটা দিক বেছে নেওয়াটা, তারা যে অন্য গান গাইতে পারে না তা কিন্তু না, হুম হুম। কিন্তু একটা দিক বেছে নিলে সেই দিকটা তার বেশি ভালো হয় বেশি। আপনার একটা নাম অ্যাড্রেস করি, যে শ্রীকান্ত আচার্য, হুম যিনি হুম ঠিক সমস্ত হুম হুম। গানগুলোই কিন্তু ও মানে দারুণভাবে কণ্ঠটা আত্মস্থ এত করেছেন। দরদি একটা জি কণ্ঠ, খুব জি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। জি। তো এখন দর্শকদের উদ্দেশ্যে যদি একটা গান শোনান। উম, প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত করি, আর জি অবশ্যই। বর্ষার সময় তো হুম হুম। একটা। রবীন্দ্রনাথ ছাড়া বর্ষা আমাদের হ্যাঁ হ্যাঁ। ঠিক সেভাবে আদৃত হয় না। হুম হুম। আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে, দিঘির কালো জলের পারে মেঘের ছায়া ঘনিয়ে ধরে, বাতাস বহে যুগান্তরে, প্রাচীন বেদনা যে সারা প্রহর আমার বুকের মাঝে ঝড়ো ঝড়ো বাজে, আজ আকাশের মনের কথা ঝড়ো ঝড়ো বাজে। অর্ধেকটা অসাধারণ অসাধারণ করলাম। অসাধারণ। আপনি খুব চমৎকার গেয়েছেন, এবং এই যে হৃদয়ের বেদনা বা কথার সাথে প্রকৃতির যে মেল বন্ধন, এটা হ্যাঁ রবীন্দ্রনাথের চাইতে খুব ভালো করে এভাবে কেউ বলতে পেরেছেন বাংলা সাহিত্যে। হ্যাঁ। এটা খুবই বিরল একটি ঘটনা। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, যে আপনি চমৎকার গান করছেন, সঙ্গীত বা শিল্পকলার এই নানান মাধ্যমগুলোকে ধারণ করে। তো শিল্প সাহিত্যে মৃত ব্যক্তিরা শিল্পের প্রতি অনুরাগ ব্যক্ত করতে গিয়ে অনেকে অনেকভাবে বলেছেন। যেমন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন বলেছেন, আমি সঙ্গীতের মধ্য দিয়ে ঈশ্বরের সন্ধান পাই। আবার শাহ আব্দুল করিম বলেছেন, এই পৃথিবী একদিন বাউলের পৃথিবী হবে বলে তিনি বিশ্বাস করেন। কেউ কবিতার লাবণ্য দিয়ে পৃথিবীকে ভরিয়ে দিতে চেয়েছেন। হুম হুম। কেউ বা সমাজকে বদলে দিতে চান হৃদয়ে ধারণ করে শিল্প সাহিত্য। ঠিক এ প্রসঙ্গে আপনার দৃষ্টিভঙ্গি কি? আপনি কেন সঙ্গীত শিল্প এই মাধ্যমগুলোকে ধারণ করেছেন? আমার কাছে সঙ্গীত একটা প্রশান্তির জায়গা। আচ্ছা। মানে আমার খুব দুঃখেও আমি যদি গান শুনি আমার ভালো লাগে, বা আমি যদি ঈশ্বরকে ভাবি তবুও যদি গান শুনি আমার ভালো লাগে। আর এই সঙ্গীতের জন্য যখন মানুষের প্রচন্ড ভালোবাসা পাই, তখনও আমার মানুষের প্রতি ভালোবাসা জাগে। তো এই যে ব্যাপারটা আমি মনে করি, সঙ্গীত আসলে এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখার কোনোই অপশন নাই। হুম। আমার আমার দৃষ্টিতে পাপ কোনটা, যেটা ক্ষতি করে, যেটা ক্ষতি যেটা করে, রাইট। ক্ষতি করে। জি। আমি আমি ঘুষ খাচ্ছি, আপনার আর্থিক ক্ষতি হচ্ছে, একটা যোগ্য মানুষ সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। বঞ্চিত হচ্ছে, এটা পাপ। হুম, কিন্তু আমি সঙ্গীতের মাধ্যমে একজনকে ভালো লাগাচ্ছি, একটা প্রশান্তি সৃষ্টি করছি। আরেকটা দেখবেন, সঙ্গীত বিশেষজ্ঞরা সাধারণত খুব লোভী হয় না।
হুম তারা একটা অন্য জগতে, যেমন বাউলরা দেখবেন, বাউলদের অধিকাংশ আর্থিক দিকটা কিন্তু খুব দুর্বল, হুম বেশিরভাগ বাউল শিল্পী। তারা ওই তারা আর্থিক কিন্তু, এবং তারা কিন্তু যে টাকার জন্য গান করে তাও কিন্তু না। জি না। জি না, তাদের একটা অন্যরকম প্রশান্তি আছে, হুম আর একটা ঈশ্বর প্রীতি আছে, হুম আধ্যাত্মিক একটা ব্যাপার আছে, এই জিনিসগুলো আছে। তো আমি মনে করি সঙ্গীত অবশ্যই মানে মানুষের আত্মাকে সমৃদ্ধ করে। অবশ্যই সেটি করে, হুম এবং হুম ঠিক অর্থ চর্চার সাথে অর্থ চর্চা দিয়ে জীবনকে যদি মুড়িয়ে ফেলা যায়, হুম হুম। তাহলে জীবনের যে প্রশান্তি ব্যাপার সেটা হচ্ছে তো যে জিনিসটা আপনাকে লোভ লালসা থেকে দূরে রাখছে, জি সেটা তো অবশ্যই হুম হুম মানে ভালো একটা দিক, ঠিক না? জি জি আমাকে অবশ্যই জগতের লোভ লালসা মানেই তো আমি পাপে জড়িত হচ্ছি। হুম সুতরাং সেই কাজটা থেকে যদি সঙ্গীত আমাকে দূরে রাখে, হুম তাহলে আমি সঙ্গীতকে কিভাবে পাপ হিসাবে ধরতে পারি? কখনোই না। জি অবশ্যই। সঙ্গীত যেমন এই ফরিদে পারেন বলছেন যে সুরের সন্ধান পায়। হুম হুম তো এক একজন এক এক রকম করে সেটাকে ধারণ করেন। কেউ সমাজ বদলে দিতে চান, অনেক হুম হুম সঙ্গীতের মধ্য দিয়েই তো আমরা আমাদের যে জীবন বোধ, আমাদের সামাজিক যে দায়ভার, এটা কিন্তু অনেক কবি সাহিত্যিক তাদের লেখার মাধ্যমে আমাদের একটা পথ অঙ্কন করে দেন, যে এই দিকে পথ নির্দেশনা তৈরি করে দেন। হুম হুম। এভাবে আমরা সেই দিক নির্দেশনাগুলো অনুসরণ করে চলি। এটি একটা খুব চমৎকার ভাবে বলেছেন আপনি, যে আপনাকে এটা উম, অনুপ্রাণিত করে। অনুপ্রাণিত করে। জি। তো আরেকটা বিষয় যেটা জানতে চাই, যে সাংস্কৃতিক চর্চায় আপনার সাংস্কৃতিক চর্চা এবং সংস্কৃতিকে মননে ধারণ করা, এই দুইয়ের সহাবস্থান বর্তমান সমাজে আপনি দেখছেন কিনা? আহ আছে, আচ্ছা আছে, সবাই এক না কিন্তু। আচ্ছা উম, এখন আমি যদি বলি, হ্যাঁ, এমন শিল্পীও আছে যারা খুব মানে নেশা পেশা যেটাই বলেন, হুম ওরা মানে আর্থিক দিকটাই বেশি, হয়তো কিভাবে দর্শককে মন জয় করে যে কনসার্ট গুলা হয় হুম দেখবেন অনেক ক্ষেত্রে গান শোনাই যাচ্ছে না, মিউজিকে ভর্তি। হুম 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 মানে গান আমি শুনতেই পাচ্ছি জি না, জি মিউজিকের সাথে নাচানাচি করছি, এবং পোশাক আশাকও তাদের ওই রকম থাকে। দর্শককে তারা অন্যভাবে অনুপ্রাণিত করে, এবং এর পরিবর্তে তারা কিন্তু মোটা অঙ্কের কিছু আর্থিক সহযোগিতা হুম, পেয়ে থাকে। কিন্তু সবাই যে এরকম তা কিন্তু না। জি দেখেন, এমন অনেক শিল্পী আছে যারা অত মানে আর্থিক দিক থেকে অতটা লাভবান হচ্ছে না, কিন্তু তারপরেও তারা গানকে ধরে রেখেছে। এবং ক্লাসিক উচ্চাঙ্গ সঙ্গীত যারা করেন, যারা নজরুল সঙ্গীত শিল্পী, তারা তো মানে আহ, কি বলবো, তারা হৃদয় দিয়ে গান করে। এবং তাদেরকে আমরা কিন্তু অনেক কনসার্টে জি ডাকছি না। জি বা একজন ভালো মানের শিল্পীকে আমরা, বিশেষ করে বাংলাদেশে, আমি বলবো আমাদের দেশের প্রেক্ষাপটে ভালো শিল্পীদের মূল্যায়ন একটু কমই হচ্ছে, বা আমরা মূল্যায়ন কম করতে পারছি। সেই দিক থেকে গানটা যে সবাই যে পয়সার জন্য বা করে তা কিন্তু না। আচ্ছা, আপনি যে অবমূল্যায়নের কথা বলছেন, আসলে এই ক্ষেত্রটা কোন ক্ষেত্রে দাঁড়িয়ে এটা তৈরি হচ্ছে আমাদের সমাজে, আপনি কি মনে করেন? এখন আহ, আহ, উম, এখন মিউজিক কোম্পানিগুলা যেমন তারা জি ভাবছে যে শিল্পীটাকে পেলে আমরা মানসিক মন জয় করতে পারবো, আমি লাভবান হব, আমাদের জি জি প্রতিষ্ঠান লাভবান হুম, হবে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে ধারণ করে যে সংস্কৃতিটাকে আমাদের শিশুদের মধ্যে, আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে ছড়িয়ে দেব, হুম, এই মন মানসিকতা কিন্তু খুব কম জনের কাজ জি করছে, যারা পৃষ্ঠপোষকতা করছেন। সুতরাং আমি বলবো, হ্যাঁ, তবে কিছু কিছু বাংলা একাডেমি বলেন বা শিল্পকলা, দেশের বিভিন্ন শিল্পকলা গুলা কাজ করছে। হুম এখন তো বর্তমান পরিস্থিতি একটু মানে কেমন এলোমেলো হয়ে আছে, হুম হয়তো হুম নির্বাচিত সরকার আসলে হয়তো সুন্দর হবে আবার, জি বা একটা এই সরকারও চাচ্ছে সাজিয়ে নিতে সুন্দর করে, হুম হুম কিন্তু হয়তো সাজাতে পারছে না। তো সব মিলিয়ে আমরা এখন একটু হয়তো খারাপ পরিস্থিতিতে বেশি আছি, তবে জি একটা সময় এটা কাটিয়ে উঠবে, এই হুম। আশা অবশ্যই আমি রাখি। আপনার সময়ে আপনারা যেমন অনুপ্রাণিত হয়েছেন পারিবারিক ভাবে বা সামাজিক হুম হুম একটা চিত্র, একটা প্রবাহ কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের নানা মাধ্যমে নানান ভাবে ছিল। আপনার সময়ে আপনারা যারা সঙ্গীত চর্চা করছেন বা সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করছেন, তারা সেই প্রভাবক হিসেবে
সমাজকে নানানভাবে সংক্রামিত করতে পারছেন কিনা, এখনকার উদীয়মান যারা আহ, ছেলে মেয়েরা, তারা সেইভাবে আকৃষ্ট হচ্ছে কিনা, প্রলুব্ধ হচ্ছে কিনা, সেটা কি মনে হয়? নাকি উম, নাকি উম, প্রলুব্ধ হলেও তারা, এই যে আপনি যেটা বলছেন যে আপনি উচ্চাঙ্গ সঙ্গীত শিখলেন, একটা একটা দীর্ঘ জার্নি আছে আপনার এই জায়গায় আসতে, তো সেই জার্নিগুলো তারা আদতেও কি পাড়ি দিতে চায় না আসলে শর্টকাট পদ্ধতি? এই ব্যাপারটা বলবো যে কেমন যেন সবকিছু একটু অন্যরকম হয়ে গেছে। জি। মানে শুধু সঙ্গীত না, সঙ্গীতে যেমন উচ্চাঙ্গ সঙ্গীত শিখছে না শিশুরা, হুম। মানে একটা কি ছোট্ট শিশু সেও চায় স্টেজ মাতাবো। আচ্ছা। মানে মানে কি করে আমি দর্শকদের মন জয় করব, এই দিকে আকর্ষণটা। এবং বাবা মারও, হুম হুম অভিভাবকও হুম হুম চাচ্ছে যে আমার ছেলে মেয়ে পরিচিত হোক, হুম মিডিয়ার মাধ্যমে জানুক। কিন্তু সে প্রকৃত শিল্পী হয়ে উঠুক বা প্রকৃত মানুষ হয়ে উঠুক, শুধু সঙ্গীত না, পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বর্তমান পরিস্থিতিটা খারাপ। জি। মানে আমি বলবো, কারণ আমি তো শিক্ষার সঙ্গে জড়িত আছি। ছোট ছোট বাচ্চাদেরও কন্ট্রোল করা যাচ্ছে না, তারা পড়ছে না। হুম তারা এমনও ঘটনা হচ্ছে যে ক্লাস 3-র একটা বাচ্চা, ক্লাস 4-এর একটা বাচ্চা একটু হয়তো পড়াশোনার কথা বলেছে, সে ক্লাস থেকে বের হয়ে চলে যাচ্ছে। আমার হুম রিসেন্টলি একটা ঘটনা, হুম আমার ক্লাসে, পরে আমি অভিভাবককে ডেকে পাঠিয়ে কথা বলেছি। তো আসলে বর্তমান পরিস্থিতি শুধু সঙ্গীতে না, হুম হুম, সব জায়গায় কেমন একটা যেন আমরা হয়তো প্রভাবিত করতে পারছি না। জি। আরেকটা ব্যাপার যে আমাদের ধর্মীয় বোঝাবুঝিরও বোধহয় একটু সমস্যা আছে। অনেক আগে যে সঙ্গীত ছিল না বা মিউজিক ছিল না, এটা কিন্তু না, তখনও ছিল। হুম যারা ইতিহাস চর্চা করছেন বা যারা আনন্দ চিরদিনই আছে। হুম, মানুষ অবশ্যই। বিনোদন ছাড়া বাঁচে কি করে? না না। বা কখনোই বাঁচতে জি। পারবে না, বিনোদন দরকার আছে। তো আমাদের বোঝারও বোধহয় কিছুটা ভুল আছে। হুম। তো এক্ষেত্রে আপনার, এই আপনি শ্রেণীকক্ষে বলছেন যে তাকে পড়ানো যাচ্ছে না, হুম হুম সঙ্গীত চর্চা বা এই সুকুমার বৃত্তিগুলোর ভেতরে তাকে যুক্ত করা, এটা তো অনেক দূরের ব্যাপার। হুম তো হুম। এক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কিভাবে এটার একটা উত্তরণ ঘটানো যায় বলে মনে করেন? আপনার নির্দেশনা কি? আসলে এইগুলা আমরা উম, আগে দরকার, আমরা যেমন মা সমাবেশ করি বা জি। অভিভাবকদের সঙ্গে যখন কথা বলছি, আমরা কিন্তু বেশিরভাগই শহর কেন্দ্রিক কাজ হুম করি, হুম কিন্তু একেবারে রুট পর্যায়ে কাজ কিন্তু করছি না যে কোনো ব্যাপারে। হুম হুম মানে এই এই যে একটা ঘাটতি কিন্তু তৈরি হচ্ছে, এবং যার ফলে শহরের ছেলে মেয়েরা যত সুযোগ সুবিধা পাচ্ছে, গ্রামের ছেলে মেয়েরা কিন্তু পাচ্ছে না। এই যে বা একটা ভুল বোঝানো হচ্ছে তাদেরকে যে এই দিকগুলা খারাপ, তোমরা এদিকে যেও না। সেটা কিন্তু আমরা যে তাদের ভুলটা ভেঙে দেব, হুম সেই হুম। রুট পর্যায়ে আমরা হয়তো কাজ করছি না। এই যে আমরা হ্যাঁ। স্টেজ ভিত্তিক কাজ করছি, আমরা জি 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 জি। শিল্পকলায় কাজ করছি, মেহেরপুর শিল্পকলা একাডেমি। কিন্তু মেহেরপুরে যে এতগুলা গ্রাম আছে, গ্রামে কিন্তু কাজ করছি না। না। আচ্ছা, এটা এ বিষয়ে আমি একটু জানতে চাই যে আপনি বলছেন আহ, উত্তরণের এই জায়গাটা এভাবে সম্পাদিত হতে পারে অভিভাবকদের সাথে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু যারা সাংস্কৃতিক চর্চা করছেন, এই যে বলছেন অন্যভাবে দেখা হচ্ছে, হুম হুম হুম। সাংস্কৃতিক মাধ্যমটাকে অন্যভাবে দেখা হচ্ছে, তো এই দায়ভারটা যারা মানে সাংস্কৃতিক চর্চা করছেন তাদের ক্ষেত্রেও পড়ে কিনা, তারা ঠিক নিজেদেরকে না, সেভাবে অবশ্যই পড়ে, হ্যাঁ। অবশ্যই পড়ে। জি। তাদের উপর তো অবশ্যই পড়ে, কারণ তাদের কাছ থেকে তো শিখবে, হুম হুম তাদের হুম। কাছ থেকে শিখবে। তারা নিশ্চয়ই সেভাবে উপস্থাপন করতে হ্যাঁ, পারছেন না। উপস্থাপন করতে পারছে না, তাদেরও বাধা আছে জি নিশ্চয়ই। জি। কারণ আমাদের দেশের অনেক বড় বড় শিল্পীরা কিন্তু নিজেদেরকে আড়াল করে ফেলেছে হুম হুম। ফেলেছে বা জি জি। সবসময় এরকম কিছু শিল্পী, যারা বড় বড় শিল্পী, যাদেরকে আমরা প্রচন্ড শ্রদ্ধার চোখে দেখেছি, হুম হুম যাদের প্রচুর অবদান আছে, তারাও কিন্তু নিজেকে আড়াল করে ফেলেছে। নিশ্চয়ই কিছু একটা বাধা তো অবশ্যই আছে, হুম। নিশ্চয়ই আছে। জি। অবশ্যই এটা একটা বাধাই বটে। আহ, আরেকটা দিক আপনার কাছে জানতে চাই যে এই যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের একটা বিশেষ সময়ে আমরা নানান রকমের অপকর্ম, অপতৎপরতার একটা নজির বাংলাদেশে মানুষ দেখলো, দেখানো হলো অন্তত পক্ষে। সে জায়গায় দাঁড়িয়ে সাংস্কৃতিক প্রবাহগুলো ভেঙে পড়লো, আহ, ধারাগুলো ঠিকমতো আহ, গতিশীল থাকলো না। এই পরিস্থিতিতে শিল্পকলাকে একটা
মানুষ মানুষের সুকুমার বৃত্তি জাগানোর ক্ষেত্রে, তাকে সৃজনশীল করে তুলবার ক্ষেত্রে যে ভূমিকা পালন করার কথা ছিল, সেটা অনেকে সমালোচনা করেন যে সেটা হয়নি। তো এভাবে আপনি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে শিল্পকলার মতো জায়গা যদি সেটা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে অপর অপর সংগঠনগুলো কিভাবে দাঁড়াবে, এবং এই শিল্পকলার এই জায়গাগুলো কিভাবে নির্মিত হতে পারে বলে আপনি মনে করেন? আসলে সব জায়গায় মানে প্রভাবিত করার একটা ব্যাপার চলে আসছে যেন, মানে রাজনৈতিক বলেন হুম হুম। বা এই যে আমার মনে হয় ফ্রিলি কাজ করতে দেওয়া উচিত এবং অবশ্যই। যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়ে তাকে তার স্বাধীন মতো কাজ করতে দিলে তা এই জিনিসগুলা কিন্তু আর সমস্যা হওয়ার কথা না। হুম কিন্তু হয়তো আমরা এমনও হচ্ছে যে অযোগ্য লোক যোগ্য জায়গায় চলে যাচ্ছে হুম যেভাবেই হোক। এবং অযোগ্যদের কিন্তু একটা জিনিস থাকে, তারা খুব যেভাবে টেকনিকটা তাদের খুব বেশি জানা থাকে, হুম হুম যার ফলে তারা হয়তো আমরা হয়তো চিনতেও পারছি না অনেক ক্ষেত্রে। হুম যোগ্য ব্যক্তিটা হয়তো আড়ালে থাকছে, যোগ্যরা কিন্তু একটু নীরব থাকে। হুম হুম খুব দক্ষ ব্যক্তিরা দেখবেন খুব বেশি নিজেদেরকে প্রকাশিত করে না। সুতরাং আমাদের টেনে বের করতে হবে, প্রতিভা টেনে বের করতে হবে এবং বের করার ক্ষেত্রগুলাকে ওটা উন্মুক্ত তো করতে শিল্পকলার হবে। দায়িত্ব বা হ্যাঁ হ্যাঁ, সংগঠনগুলোর দায়িত্ব। অবশ্যই। শুধু শিল্পকলা না, বিটিভি জি যে মিডিয়া গুলা, জি সে জি তাদেরও অবশ্যই। দায়িত্ব, হুম বা হুম আপনারা যারা সাংবাদিকতা পেশায় হুম হুম জড়িত আছেন তাদেরও দায়িত্ব। হুম। আহ, আপনার এই সাংবাদিকতার কথা যখন বললেন, আমি যে টিভিতে যে সংবাদপত্র হয়, পরিবেশন করা হয়, সেক্ষেত্রে দেখি তারা যেন একটা বিশেষ পক্ষের হুম 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 থেকে এই সংবাদগুলো পরিবেশনা হুম হুম। করছেন। আসলে সেটা তো হওয়া উচিত নয়। উচিত না, কিন্তু এখানে ব্যাপারও আছে। ব্যাপার আছে, সংস্কৃতি কর্মী বলেন, সাংবাদিকরা বলেন, এরা তো আর অস্ত্র হাতে করে বেড়াবে না, হুম হুম মারামারি করবে না। হুম সুতরাং আমি যখনই আমার জীবন ঝুঁকি চলে আসবে, হুম হুম তখন কিন্তু কিন্তু আমার পেট তো চালাতে হবে, হুম হুম। যেটা সত্যি কথা। মানে একটা হ্যাঁ আপোষকামিতা চলে আসে। হ্যাঁ, আপোষকামিতা চলে আসে। হুম। সুতরাং এটা যে সম্পূর্ণ তাদের দোষ তাও বলবো না। জি। মানে শিল্পীদের ক্ষেত্রেও এটাই হুম প্রযোজ্য, তারাও হয়তো সবকিছু পেরে উঠছে না। জি, খুবই ভালো বলেছেন। আপনি রবীন্দ্রনাথের গান শুনিয়েছেন। হুম হুম। এখন দর্শকদের উদ্দেশ্যে। উম, আসলে আমি ইদানিং গান ভুলে যাই। জি আহ, তারপরে দেখি। গান চর্চাটা কম হচ্ছে জি একটা। জি। আমি কিন্তু গণসংগীত অনেকদিন করতাম। গণসংগীতে একটা প্রিয় গানের কিছু অংশ আচ্ছা আচ্ছা। কিছুটা করি। হ্যাঁ, অবশ্যই। আহ, গণসংগীত গুলো কি আপনার এই যে পথনাটক বা এই জাতীয় সামাজিক বিভিন্ন প্রেক্ষিতে এগুলো হয়ে থাকে হ্যাঁ, বা আমি আমাদের? মানে ইউনিভার্সিটিতেও গণসংগীত আমরা, এবং গণসংগীত যখন সবাই মিলে করা জি হয় জি। না, হুম হুম তখন একটা মানে ভিতর থেকে একটা অন্যরকম অবশ্যই। উদ্দীপনা কাজ হ্যাঁ, জি। করে। তো আসলে গণসংগীতের সাথে সংগ্রাম হ্যাঁ হ্যাঁ বিপ্লবের হ্যাঁ একটা কাজ দুর্দান্ত করে, এবং সম্পর্ক। টিম জি ওয়ার্ক যেটা জি। সেটা কিন্তু গড়ে ওঠে এই হুম হুম গণসংগীতের মাধ্যমে। হুম হুম এবং যারা গণসংগীত করে তাদের মন মানসিকতাও দেখা যাচ্ছে ভালো হয়। হুম। তারা আর এক রকম মানে যোদ্ধা বলবো জি আমি, জি সাংস্কৃতিক যোদ্ধা। জি। তো এই গানটা খুব সলিল চৌধুরীর, কথা ও সুর সলিল হুম হুম চৌধুরী, শুনে থাকবেন, খুব বিখ্যাত একটি গান। জি জি। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না, এ বালু চরে আশার তরুণী তোমার যেন বেদনা। আমি শ্রান্ত যে, তবু হাল ধরো, আমি রিক্ত যে, সেই সান্ত্বনা। তব ছিন্ন পালে জয় পতাকা তুলে সূর্য তোরণ দাও হানা, আলোর
পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। আহা বুক ভেঙে ভেঙে পথে নেমে শোনিত কণা, কত যুগ ধরে ধরে করেছে তারা সূর্য রচনা। আর কত দূর ওই মোহানা, এ যে কুয়াশা, এ যে ছলনা, এই বঞ্চনাকে পার হলে পাবে জনসমুদ্রে ঠিকানা। আলোর পথ যাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। খুব অসাধারণ, অসাধারণ। এই গানটা আমার খুব প্রিয় একটা গান, জি। এবং এটা গণের সঙ্গীত যখন মানে এক লাইন সিঙ্গেল আর হুম, সবাই হুম, যা হুম। খুব ভালো লাগে হুম, গানটা। অবশ্যই, অবশ্যই। খুবই একটা আবেদন তৈরি করার মতো একটি গান। হ্যাঁ, হ্যাঁ। আহ, এই গানটির আপনি সলিল চৌধুরীর কথা বললেন। সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস বা আহ, বিখ্যাত ফিল্ম মেকার ঋত্বিক ঘটক, এনারা একসময় এই যে গণসংগীত বা নাটক, হ্যাঁ, বা অন্যান্য মাধ্যমগুলোকে ব্যবহার করে তারা একটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে একটা হুম হুম প্রতিপ্রবাহ তৈরি হুম করেছিলেন হুম হুম। দুর্দান্ত ভাবে। এই গানগুলো কিন্তু নানান ভাবে হ্যাঁ, মানুষকে একটা জাগরণ তৈরি জাগরণ করেছিল। তৈরি তো করেছে। এক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময়ও আমরা লক্ষ্য করেছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গান কিন্তু মানুষের ভেতরে একটা জাগরণ জাগরণ তৈরিতে সৃষ্টি সহায়ক করেছে। হয়েছিল। আপনি, সুতরাং হ্যাঁ, সঙ্গীত যে আসলে হুম, শুধু বিনোদনই দেয় তা কিন্তু না। একদমই না। একদমই না। সঙ্গীত কিন্তু আপনার চেতনাকেও জাগ্রত করে। অবশ্যই চেতনাকে সঙ্গীত জাগ্রত আপনার করে, চিত্তকে উম মানে সমৃদ্ধ করে, সমৃদ্ধ করে। সমৃদ্ধ করে। একটা ভালো মানুষ হুম, তৈরি করে। হুম, হুম। একটা সৎ মানুষ তৈরি সৎ করে, মানুষ তৈরি করে। তৈরি করে। আসলে হ্যাঁ, সেভাবে মেসেজটা দেয়া থাকে তার হ্যাঁ, হ্যাঁ, সঙ্গীতের হ্যাঁ। মধ্য দিয়ে। তো আপনি এখন যে এই যে সলিল চৌধুরীর যে ও আলোর পথযাত্রী শোনালেন, বা মুক্তিযুদ্ধের গান, বা আধুনিক যে সমস্ত গানগুলো একটা জীবনবাদী যে একটা ব্যাপার হুম, সেগুলোতে রয়েছে, এখন যে গানগুলো আপনার চোখে বা আপনার কানে এসে লাগে, বা এখন যে সমস্ত গানগুলো আপনি শুনছেন বর্তমান সময়ে হুম, হুম। কন্টেম্পোরারি, সেই গানগুলোর ভেতরে যে আবেদন আপনি সলিল চৌধুরী বা আহ, দেবব্রত বিশ্বাস বা পুলক বন্দ্যোপাধ্যায় বা এই মানের শিল্পীদের ভেতরে যেভাবে পেয়েছি উচ্চারিত আরকি। হয়েছে, হ্যাঁ, ঠিক হ্যাঁ। এখন সেই মাত্রায় আপনি দেখেন কিনা? আম এখন ভালো শিল্পী যে নাই তা বলবো না। আচ্ছা। অবশ্যই ভালো শিল্পী আছে, এবং খুব ভালো কেউ কেউ খুবই ভালো কণ্ঠের অধিকারী। কিন্তু একটা জিনিস দেখেন, যে উম, যখন আমার গান সাধারণ মানুষকে স্পর্শ না করতে পারবে, হুম, হুম। তাহলে তো আমার গানের সার্থকতা হলো জি না। না। এখন আপনি একটা যে কাউকে, একটা রিক্সাওয়ালাকে বলেন, বা যে কাউকে আমাদের সমাজে যে কোনো একজনকে যদি বলেন একটা গান শোনাও, তারা কিন্তু ওই পুরোনো গানই শোনে হুম, বেশিরভাগ। এটা আমার এমনকি তো তাহলে আমি কি করে বলছি যে বর্তমান আমরা সাধারণ মানুষকে স্পর্শ করতে পারছি বা মানুষের হৃদয় জয় করতে পারছি? নিশ্চয় পারছি না। জি না। না, তাহলে তো ইদানিংকার হুম, অনেক গানই আপনার মুখে মুখে থাকতো। হুম, অবশ্যই। আমাদের অনেক গানই যখন তখনকার গানগুলা যেমন এমনিতেই মনে থাকে। হুম। তাহলে নিশ্চয় আমরা পারছি না বর্তমানে সেই মানুষের হৃদয়ে যেতে। নিশ্চয় পারছি না। হ্যাঁ, এই যে আপনার মনে করেন যে তন্নি তনুলতা বন্ধি আঁকি, বলো না গো গো কি নামে ডাকি, হুম, 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 কিংবা তন্দ্রাহারা নয়ন আমার এই হুম। মাধবী রাতে, মাধবী এ রাতে। ধরনের অসাধারণ একটা কম্বিনেশন সে যেগুলো সিনেমাতে যুক্ত হুম, হয়েছে, হুম, হুম, কিন্তু আমরা বর্তমানের সিনেমায় ঠিক কি জাতীয় গান শুনতে পাচ্ছি, সেটা ঠিক গানগুলো যে বাণী প্রধান হয়ে, সুর প্রধান হয়ে যে আমাদেরকে, আমার হৃদয়কে আন্দোলিত করবে তা কিন্তু করছে না। জাস্ট একটু
মানে একটু হ্যাঁ, অশ্লীল খানিকক্ষণ উত্তেজিত শুনছি, করা। হ্যাঁ, কিছুক্ষণ হ্যাঁ, শুনছি, কোনো কোনো গান হয়তো একটু ভালো লাগলো, কিন্তু মনে জি, থাকছে না। মনে থাকছে না। মনে থাকছে না, এই যে একবার শুনলেই যে মনে থাকার ব্যাপারটা, হুম, হুম, এই এই জিনিসটা যেন বর্তমান আহ, লেখক বলেন, হুম, বর্তমান সুরকার বলেন হয়তো পারছে না, বা তার মানে আমাদের আগের প্রজন্ম এত বেশি সমৃদ্ধ ছিল, হুম, হুম, আমরা হুম। হয়তো তাদের সঙ্গে ঠিক পেরে উঠছি না। তাহলে এই যে পশ্চাদমুখিতা, মানে পশ্চাদমুখিতা হলে তো ভালোই হয়, পশ্চাতে যেহেতু আমরা সমৃদ্ধ একটা ইতিহাসই লক্ষ্য করছি, পশ্চাদমুখিতা না, তাহলে সামনের যে একটা সম্ভাবনা দেখছি তাও না। বর্তমান প্রজন্ম যে চিন্তাকে ধারণ করছে সঙ্গীত, শিল্প, সাহিত্যের এই জায়গাগুলো, যারা ইদানিংকালে কবিতা লিখছে। না, তবে হুম, উত্থান পতন কিন্তু হয়। হ্যাঁ, মানে কোনো কোনো সময়টা হয়তো খুব ভালো যায়, কোনো কোনো সময়টা একটু কিন্তু যখন হুম, আহ, যেমন মুভি, বর্তমান চলচ্চিত্রে কিন্তু পরিবর্তন এসছে, হুম, হুম। এসছে ঠিক ওই রকম মানে সঙ্গীতেও হয়তো কোন চলচ্চিত্রের কথা বলছেন মানে আপনি? বাংলাদেশের চলচ্চিত্রের আচ্ছা। কথা বলছি, বাংলাদেশ যে শাকিব খান বা হুম, হুম, অন্যান্যরা যারা অভিনয় করছেন। হুম, হুম, তো আমার মনে ইদানিংকার যে ছবিগুলো কিছুটা পরিবর্তন কিন্তু হুম, এসছে, এবং যখনই একটা কম্পিটিশন, এখন তো আন্তর্জাতিক একটা ব্যাপার, আমাকে তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবলে হবে না, না, ইন্ডিয়ান মুভি আমাদের হুম, কাছে পেরে উঠছে, মানে হুম, তাদের সাথে আমরা পেরে উঠছি না, সুতরাং আমাদেরকে তাদের সমপর্যায়ে যেতে হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। হুম, তো উত্থান পতন হয়তো হবে, হুম। তবে ভালো হয়তো হ্যাঁ, ভালো হ্যাঁ, কিছু মধ্যযুগ আসবে। হয়তো নামবে মাঝে হ্যাঁ, মাঝে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি যেটা বলছি, আপনি এই যে সিনেমার কথা যাদের উদ্ধৃত করলেন, শাকিব খান বা অপরাপর যে জায়গাগুলো, তো সেই তাদের যে সিনেমার যে ব্যাপারটা, হয়তো অনেক সমালোচক সেটা বলেন যে বাণিজ্যিকীকরণের একটা হ্যাঁ, হ্যাঁ, একটা দারুণ একটা আহ, প্রধাবন হ্যাঁ, সেখানে হ্যাঁ, হ্যাঁ, রয়েছে, বাণিজ্যিকীকরণের ব্যাপারটা। কিন্তু আমার বাংলাদেশ রিপ্রেজেন্ট হচ্ছে কিনা, আমি মনে করেন যে আমি হ্যাঁ, তবে দক্ষিণী সিনেমার একটা আবহ কিংবা হ্যাঁ, ইন্ডিয়ান হ্যাঁ, কোনো একটা আর আবহ ওরা তো নিয়ে এসে। কোটি কোটি টাকা খরচ করে জি, জি, একটা জি, ছবির পিছনে, জি, সেটা। মানে আমাদের পুরো ছবিতে যা খরচ হয় হুম, হুম, ওদের একটা পারফর্মারই দেখা যাচ্ছে তাই নেই, জি, সুতরাং অবশ্যই। হ্যাঁ, ওদের সঙ্গে পেরে ওঠা তো জি, মুশকিল, এবং এই বিশ্বায়নের যুগে বড় বড় আমাদের ছোট্ট দেশ, সব দিক থেকে আমরা হয়তো হুম, কিছুটা হলেও পিছিয়ে আছি, হুম, আর তুলনা করলে তাদের সঙ্গে পেরে ওঠাটাও মুশকিল। হুম, আহ, অবশ্যই। তুলনা করলে সে পেরে ওঠা যেমন মুশকিল, কিন্তু আমার দেশীয় সংস্কৃতি, আমি যদি দেশের বিষয়কে, সংস্কৃতিকে, হুম, দেশের হুম, মূল্যবোধকে যদি আমি প্রেজেন্ট না করতে পারি, হ্যাঁ, তাহলে আমি কাদের কি প্রেজেন্ট করছি? এবং দেশের মূল্যবোধ, দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য যদি প্রেজেন্ট করতে চাই, অবশ্যই দেশীয় পদ্ধতিতে। আহ, আমি আমার বাংলা সংস্কৃতিকে, যখন আমি দেখেন আপনাকে আহ, ঠিক এভাবে আলোচনাও করা হয় যে সৈয়দ ওয়ালিউল্লাহ। না বর্তমানে তো আসলে আহ, এখন এত কথা বলাটা ঠিক হচ্ছে না জি, এখন, আম, যে আমরা বাংলা সঙ্গীতের, এখন যদি আমরা রবীন্দ্রনাথকে বাদ দিই, জি, এখন যদি নজরুলকে বাদ দিই, এখন যদি আপনি বাংলা সাহিত্যে বলেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি হিন্দু ছিলেন, উনি বাদ, হুম, 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 এটা কি হয়? এটা কখনোই কিন্তু সম্ভব না। তো সুতরাং আসলে আমরা আমাদের নিজেদের ভিতরে আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে হবে, হুম, পরিবর্তন করতে হবে, এবং সত্যিকারের আলোর পথ কোনটা, কোন হুম। দিকটা আমাদের চিনতে হবে। প্রকৃত যারা শিল্প সাহিত্য এবং চর্চা করছেন। একটা জিনিস, জি, যে রাজনৈতিক ফায়দা লোটার জন্য হুম, হুম, আহ, কিছু ইস্যু তৈরি করা হয়, বা কিছু আহ, এই জিনিসগুলাকে বুঝতে হবে। হুম, মানুষ অনেক সময় না না বুঝে জোয়ারে ভেসে যায়, হুম, হুম, মানে সেই কান নিয়ে ছেঁচিলের মতো হুম, অবস্থা। তো আসলে যে প্রতিটা মানুষ যদি সত্যিকারে বুঝতো, তাহলে হয়তো আমাদের আমরা আরো পরিবর্তনটা আরো আরো জি, ভালোভাবে হতো। জি, ঠিকই বলেছেন আপনি। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে শিল্পকলাতে অনেকেই বলেন, আমিও খানিকটা দেখেছি যে যখন রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী পালন হয়, কিংবা নজরুল ইসলামের, কিংবা অন্য কোনো প্রোগ্রামগুলো, সেখানে দেখা যায় বছরের পর বছর, আবার পরের বছর, আবার পরের বছর একই রকম রবীন্দ্রনাথকে আমরা হতে দেখি।
মঞ্চায়িত হতে দেখি বা একই নজরুলকে মঞ্চায়িত হতে দেখি, কিন্তু বহু ভঙ্গিম বহু বর্ণিল হুম যে রবীন্দ্রনাথ, যে বহু ভঙ্গিম বহু বর্ণিল যে নজরুল, হুম সেটা কিন্তু নানানভাবে সেখানে উপস্থাপিত হয় না। আপনি শিল্পকলার সাথে যুক্ত থেকেছেন, জানবেন এটা কি সরকারি কোনো নির্দেশনা থাকে যে এই না না প্যাটার্ন? জি। ব্যাপার হচ্ছে সরকার হুম কিন্তু চায় যখন রবীন্দ্রনাথের একটা প্রোগ্রাম হবে তখন কিন্তু রবীন্দ্রনাথের সব দিকটাকে যেটা হুম আলোকপাত হুম, করতে পারি আমরা, সেটা কিন্তু চেষ্টা করা হয়। জি। বা নজরুলের সব দিক গুলোকে তুলে ধরা, এই যে বিষয়গুলা কিন্তু হুম আমাদেরও জ্ঞানের ঘাটতি আছে। আরেকটা, আমরা ওই যে সস্তা মানে জনপ্রিয়তা হুম পেতে চাই। হয়তো আমি একটা আনকমন একটা, মনে করেন এখানে আমি একটা আনকমন গান ধরলাম, হুম তা আপনি বললেন যে না না আপা এটা গেয়েন না, এটা তো দর্শক অতটা পছন্দ করবে হুম না, হুম এই গানটা কখনো শুনিনি, আপনি একটা পরিচিত গান হুম করেন। হুম এই যে এই ব্যাপারটা, মানে আহ, আহ, এরকম কিছু ব্যাপার কিন্তু কাজ করে, হুম মানে প্রোগ্রামটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। হ্যাঁ, কিছু হুম পরিচিত গানও থাকবে, কিছু কিন্তু অপরিচিত গান হুম বা ও যে দিকটার সাথে মানুষ পরিচিত না, নজরুলের সেই দিকটা তুলে ধরা হুম বা রবীন্দ্রনাথের সেই দিকটা তুলে ধরা, এই ব্যাপারগুলো আসলে প্রকৃত মানুষকে ওই জায়গায় থাকতে হবে। হুম। মানে প্রেক্ষিতটাকে প্রকাশ করার জন্য যে যে হ্যাঁ গানগুলো, যে যে কবিতাগুলো হ্যাঁ প্রয়োজন হ্যাঁ সেগুলোই নিয়ে আসা হ্যাঁ, দরকার। নিয়ে আসার দরকার, কিন্তু জি প্রতিষ্ঠান প্রধান যিনি জি জি। থাকবেন বা যে প্রতিষ্ঠানকে কন্ট্রোল করবে, হুম সে তাকে কিন্তু সেই মন মানসিক, কারণ তার নির্দেশেই তো এগুলা হুম। হয়। মানে সে যদি বলে যে না না এগুলা বাদ দাও, যাতে মানুষ পছন্দ করে সেগুলা কিন্তু আমি করো। যদি দর্শকের হুম, লেভেলে নেমে যাই, হ্যাঁ হ্যাঁ, শ্রোতার লেভেলে নেমে যাই, তাহলে তো আমি আমার যে আহ, যে ভীষণটা, সেটা তো রক্ষিত হলো না। মানে আমরা দর্শককে মানে ভেসে যাচ্ছি, দর্শক যেদিকে দর্শকে হ্যাঁ, ভেসে যাচ্ছেন। কিন্তু দর্শক তৈরি করতে পারছি না না। না। মানে আমরা যে নিজের সন্তানদেরকে বা ভবিষ্যৎ হুম প্রজন্মকে যে তৈরি করব, হুম যেটা আমাদের বাবা মা পেরেছে হুম আমাদেরকে হুম তৈরি করতে, কিন্তু আমরা হয়তো আমাদের পরবর্তী হুম। প্রজন্মকে তৈরি করতে এই যে আপনি পারছি না। একটা সার্টিফিকেট দিলেন, আমিও দিই সেই সার্টিফিকেট যে একজন সাংস্কৃতিক বান মানুষ কখনোই তার দ্বারাই খারাপ কিছু হবে না। হ্যাঁ, সে তিনি একটা উদার মানুষকে হবেন। খুন করতে পারবে না, জি না। পারার কথা না। হ্যাঁ, উদার হবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই এই যদি একজন সাংস্কৃতিক মানুষের মধ্যে যদি এরকম কোনো আচরণ দেখা যায়, তাহলে সেটা কিন্তু বিতর্কিত হবে, মানুষ অন্যভাবে হ্যাঁ, নেবে। অবশ্যই অবশ্যই। আমি একটি উদ্ধৃতি দিতে চাই, সেটা হচ্ছে কৃষ্ণকলি ইসলাম, খুব বিখ্যাত গায়িকা বাংলাদেশের। হ্যাঁ কৃষ্ণকলি ইসলাম রবীন্দ্রনাথের হুম গানও হুম করেন, অন্যান্য গানও হুম করেন। হুম। তো তার পরিবারের যে পরিচারিকা, এক শিশু আর কি, ছোট বাচ্চা, তাকে নির্যাতন করা হয়েছে। তাহলে যে সঙ্গীত ভালোবাসে তার দ্বারা যে কোনো হ্যাঁ অন্যায় হ্যাঁ, কাজ এটা সম্পাদিত আসলে হবে না, তাহলে এই সার্টিফিকেট আহ, কিন্তু না ও- না ওখানে ওর ক্ষেত্রে ওখানে ওই প্রযুক্ত ওই হচ্ছে ক্ষেত্রে না। প্রযোজ্য হলো না, জি আসলেই তাই। হ্যাঁ ঠিক। জি। তাহলে আমাদের যারা সাংস্কৃতিক চর্চা করেন, যারা সমাজকে ঠিক হুম হুম। সঙ্গীতময় করে তুলতে চান, সুন্দরের আবর্তে নিয়ে আসতে চান, তাহলে এখন তাদের তো। তার মানে কি আমি মানে আমি গান করছি সবই ঠিক আছে, বড় বড় বক্তব্য দিচ্ছি, হুম হুম কিন্তু আমি হৃদয়ে ধারণ করছি না, হৃদয়ে ধারণ করছে ধারণ না। করছি না, তাহলে তো আর হবে না। জি। মানে তাহলে তো সেই একই ধাঁচে চলে হুম গেল। হুম মানে সে সস্তা জনপ্রিয়তার জন্য এগুলা হুম করে থাকে, তার আসলে হুম ভিতরে হুম। কিছু নাই। ভিতরে কিছু নাই, সেটাই দেখা যাচ্ছে আর কি। জি, এখন যদি আরেকটা দর্শকদের উদ্দেশ্যে গান শোনান। আচ্ছা, আপনার এই গানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে শেষ করবো আর কি। কোনটা করি? আপনি তো ফোক আহ, আগেই বলেছেন। হ্যাঁ, আমি আসলে ফোক ভালো হয় না হুম, আমার কণ্ঠে। জি। আহ, লালন কি আহ, লালন তো অনেক লালনও সেই ফোকের ওই ভেতরে। দিকেই যায়। জি জি তারপরেও লালন একটু একটু করি। জি। আহ, এই যে মনে করেন যে লালনকে
ঠিক একটা অঙ্গের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যেভাবে নজরুল চর্চিত হন হুম বা হুম রবীন্দ্রনাথ চর্চিত হন, লালনের এই স্পেসটা কিন্তু সেভাবে বোধহয় দেওয়া হয়নি। হুম হুম। হ্যাঁ, বাংলাদেশেরই একটা আধুনিক গান করি। জি, আহ, অবশ্যই। যেহেতু বলছেন আপনি, তো আমি আর যে গানটা গাইবো ভাবছি সেটা হুম। পাচ্ছি না। এ ব্যাপারে আপনার সঙ্গীত শিল্পীদের একটা সতর্ক করে এই কবির সুমন একটা খুব চমৎকার গান বেঁধেছেন, একটু সমালোচনা করে যে খাতা দেখে গান গেয়েও না, উল্টে পাতা হ্যাঁ যেতেও হ্যাঁ, পারে। না এটা ঠিক কথা। জি, এ সত্যিই ঠিক কথা। জি। আমি সব ইন্ডিয়ান গান পাচ্ছি খুঁজে। হুম, আচ্ছা, এই গানটা করি। জি। অনেক আগের গান, হুম, তালাত মাহমুদের একটা গান। হুম, হুম, এই হুম, গানটা একটা সুন্দর একটা গান। ঘুমের ছায়া চাঁদের চোখে, এ মধুরাত নাহি বাকি, এ মধুরাত নাহি বাকি, মুখ পানে মোর রয়েছে জাগি, মোদির তব আখি, মোদির তব আখি, যে আখিতে লাছিল গো সেথা প্রেমের ভাষা, পিয়াজি চাহে এ মধুরাতে, পরাতে তোমায় মিলন রাখি, আধো জোছনায় আবেশ লাগে, অধর নীরব শুধু নয়ন জাগে, আধো জোছনায় আবেশ লাগে, অধর নীরব শুধু নয়ন জাগে, হৃদয় কহে আমি তোমারে, নীরব ভাষায় সাথীরে ডাকি, হিয়া যে চাহে এ মধুরাতে, পরাতে তোমায় মিলন রাখি, হয়তো এই নিশি সারা জীবনে আসিবে না ফিরে কোনো ক্ষণে, ক্ষণিক মিলনে মিলেছি দুজনে, রাত জাগা দুটি পাখি, রাতে জাগা দুটি পাখি, হিয়া যে চাহে এ মধুরাতে, পরাতে তোমায় মিলন রাখি, ঘুমের ছায়া চাঁদের চোখে, এ মধুরাত নাহি বাকি, এ এ মধুরাত নাহি বাকি। চমৎকার। জি অনেক আপা, আপনি পুরনো একটা গান। জি, জি, হ্যাঁ খুবই হ্যাঁ খুবই খুবই হ্যাঁ। অসাধারণ একটি গান। এসব গানগুলো শুনেই তো আমাদের একটু সময় কেটেছে। আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, এজন্য আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার আমারও ভালো লাগলো। জি, আর আরেকটা আপনাদের মানে মেহেরপুর প্রতিদিনের কাছে আমি কৃতজ্ঞ যে আমাকে স্মরণ করেছেন আপনারা। জি, এটা আমার খুব ভালো জি, লাগলো। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আহ, দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার থাকবে,
আপনারা গান শুনুন এবং ভালো গান শুনুন, ভালো শিল্পীদের গান শুনুন। দেখবেন একটা সময় নিজেকে অনেক সমৃদ্ধ মনে হবে। হুম, এবং গান আসলে মানুষকে সমৃদ্ধ করে। হুম, গান আপনার শুধু বিনোদনের জন্য না। গান গান মানুষকে অনেক কিছু দেয়। গান মানুষকে ভালোবাসা দেয়, মানুষকে ভালোবাসতে শেখায়। জি, চমৎকার বলেছেন। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, সেজন্য আপনাদের আবার অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ফুজিয়া আফরোজ তুলি। আমরা আজকে আলোচনা করে তুলে আনবার চেষ্টা করেছি মেহেরপুরের সাংস্কৃতিক চর্চা, বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার যে পরিমণ্ডল এবং ক্ষেত্র এবং পরিস্থিতি, সমস্ত কিছুই একটু খুলে ভেঙে দেখবার চেষ্টা করেছি। আমাদের অতিথি চমৎকারভাবে বর্ণনা করেছেন, আমাদেরকে আহ, বোঝাতে সক্ষম হয়েছেন। সব মিলিয়ে আমরা একটি উপসংহারে বোধহয় যেতে পেরেছি। সেজন্য অতিথিকে ধন্যবাদ এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি। শুভরাত্রি।